কণ্ঠ অডিও বুক চ্যানেলে সবাইকে স্বাগত। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী দ্বিতীয় পর্ব। ইন্দির ঠাকুরনের মৃত্যুর পর 4-5 বছর কাটিয়া গিয়াছে। মাঘ মাসের শেষ। শীত বেশ আছে। দুপাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্তপুর কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষণ ও গোয়ালার দরুন কলাবাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? যাহাকে উদ্দেশ্য করিয়া বলা হইল তাহাকে দেখিলে 10 বৎসর পূর্বের সে হরিহর রায় বলিয়া মনে হয় না। এখন মধ্যবয়সী, পুরাদস্তুর সংসারী, ছেলেমেয়েদের বাপ হরিহর খাজনা সাধিয়া গ্রামে ঘোরে। পৈতৃক আমলের শিষ্য সেবকের ঘরগুলি সন্ধান করিয়া বসিয়া গুরুগিরি চালায়। হাটে মাঠে জমির ঘরামির সঙ্গে ঝিঙে পটলের দর দস্তুর করিয়া ঘোরে। তাহার সঙ্গে আগেকার সে অবাধ গতি মুক্তপ্রাণ ভবঘুরে যুবক হরিহরের কোনো মিল নাই। ক্রমে ক্রমে পশ্চিমের সে জীবন অনেক দূরের হইয়া গিয়াছে। সে চুনার দুর্গের চওড়া প্রাচীরে বসিয়া বসিয়া দূর পাহাড়ে সূর্যাস্ত দেখা, কেদারের পথে তেজপাতার বনে রাত কাটানো, শাহ কাশেম সুলেমানি দরগার বাগান হইতে টক কমলালেবু ছিঁড়িয়া খাওয়া, গলিত রৌপ্যধারার মতো স্বচ্ছ উজ্জ্বল হিমশীতল সর্প নদী, অলকানন্দা দশাশ্বমেধ ঘাটের জলের ধারে রানা একটু একটু মনে পড়ে, যেন অনেকদিন আগেকার দেখা স্বপ্ন। হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা? বড় বড় কান। হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে? বড় বড় কান। হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনে। সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে, তা কি আমি দেখেছি? নাও এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। নবীন পালিত বলিল, বরং এক কাজ করো হরি, মাছ যদি ধরতে হয় তবে বয়সার বিলে একদিন চলো যাওয়া যাক। পুব পাড় আর নেপাল পাড় এ মাছ দিচ্ছে, রোজ 1.5 মণ 2 মণ এরকম পড়ছে। 5 নিচে মাছ নেই। শুনলাম একদিন শেষ রাত্রিরে নাকি বিলের একেবারে মধ্যিখানে অথই জলে শাঁ শাঁ করে ঠিক যেন বকনা বাছুরের ডাক, বুঝলে? সকলে একসঙ্গে আগাইয়া আসিয়া নবীন পালিতের মুখের দিকে চাহিয়া রহিল। অনেক কেলে পুরনো বিল, গহীন জল। দেখেছ তো মধ্যিখানে জল যেন কালো শিউ গোলা পদ্ম গাছের জঙ্গল, কেউ বলে রাঘব বোয়াল, কেউ বলে যক্ষী। যতক্ষণ ফর্সা না হলো ততক্ষণ তো মশাই নৌকার উপরে সকলে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বেশ জমিয়ে আসিয়াছে, হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলু খড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল। ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান, ওই। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, কাঁটা কাঁটা কাঁটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। 100 বার বারণ করছি, তা তুমি কিছুতেই শুনবে না। ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তা আমি দেখেছি, শুয়োর টুয়োর হবে। নাও চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে লাগিল। চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ খোকা, খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে, তাই। বালক বর্ণপরিচয়ে ক্ষয়ের খরগোশ ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায়, যা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়,
এ কথা সে কখনো ভাবে নাই। খরগোশ জীবন্ত, একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়। ছবি না, কাচের পুতুল না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাঁট গাছ, বৈঁচি গাছের ঝোপে, জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল? বালক তাহা কোনো মতে ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। নদীর ধারের বাবলা ও জিওল গাছের আড়ালে একটা বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরোনো কালের নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ। সেকালে নীলকুঠির আমলেই নিশ্চিন্দিপুর বেঙ্গল ইন্ডিগো কনসার্নের হেড কুঠি ছিল। এ অঞ্চলে 14টা কুঠির উপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লারমার দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত। এখন কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর, জালঘর, সাহেবের কুঠি, আপিস জঙ্গলাকীর্ণ ইটের স্তূপে পরিণত হইয়াছে। যে প্রবল প্রতাপ লারমার সাহেবের নামে একসময় এ অঞ্চলে বাঘে গরুতে একঘাটে জল খাইত, আজকাল দু একজন অতি বৃদ্ধ ছাড়া সে লোকের নাম পর্যন্ত কেহ জানে না। মাঠের ঝোপগুলো উলুখড়, বনকলমি, শোঁদাল ও কুলা গাছে ভরা। কলমিলতা সারা ঝোপগুলোর মাথায় বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়াছে। ভিতরে স্নিগ্ধ ছায়া, ছোট গোয়ালে নাটা কাটা ও নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে। পরন্ত বেলায় ছায়া স্নিগ্ধ বনভূমির শ্যামলতা, পাখির ডাক, চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দেন। কোথাও একটু দারিদ্র্যের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই, মধ্যবিত্তের কার্পণ্য নাই। বেলা শেষের ইন্দ্রজালে মাঠ, নদী, বন মায়াময়। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন। একজন বলিল, কুঠির ইটগুলি নাকি বিক্রি হবে শুনছিলাম, নবাবগঞ্জের মতিদা নাকি দরদস্তুর করছে। মতিদার কথায় সে ব্যক্তি সামান্য অবস্থা হইতে কিরূপ ধনবান হইয়াছে সে কথা আসিয়া পড়িল। ক্রমে তাহা হইতে বর্তমানকালের দুর্মূল্যতা, আশার বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কি বাবা? এই দেখো এখন, বাবলা গাছে এক্ষুনি এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়া আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত হইতে হইল। এত ছোট গাছে কুল হয়? তাহাদের পাড়ায় যে কুল গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করতে পারে না। ভারী আকুশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না। কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে, এসে টের পায়। খবর পাইয়া মা আসিয়া বাড়ি ধরিয়া লইয়া যায়। বলে, ও মা, আমার কি হবে, এমন দুষ্টু ছেলে হয়েছ তুমি? এই সেদিন উঠলে জ্বর থেকে, আজ অমনি কুলতলায় ঘুরে বেড়াচ্ছ। একটুখানি পিছন ফিরেছি আর অমনি এসে দেখি বাড়ি নেই। কটা কুল খেয়েছিস দেখি, মুখ দেখি। সে বলে, কুল খাইনি তো মা, তলায় একটাও কুল পড়েনি। আমি বুঝি পারতে পারি? পরে সে টুকটুকে মুখটি মায়ের অত্যন্ত নিকটে লইয়া গিয়া হাঁ করে। তাহার মা ভালো করিয়া দেখিয়া পুত্রের ননির মতো গন্ধ বাহির হওয়া সুন্দর মুখে চুমা খাইয়া বলে, কখনো খেও না যেন খোকা, তোমার শরীর সেরে উঠুক, আমি কুল কুড়িয়ে আচার করে হাঁড়িতে তুলে রেখে দেব, তাই পৌষের জ্যৈষ্ঠী মাসে খেও, লুকিয়ে লুকিয়ে কখনো আর খেও না, কেমন তো? হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুঠি দেখেছ? নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা যেখানে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল, গতিশীল কালের প্রতীক নির্জন শীতের অপরাহ্ন তাহার উপর অল্পে অল্পে তাহার ধূসর উত্তরচ্ছদ বিশিষ্ট আস্তরণ বিস্তার করিল। কুঠির হাতার কিছু দূরে কুঠিয়াল লারমার সাহেব এক শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়িয়া আছে।
বেঙ্গল ইন্ডিগো কনসার্নের বিশাল হেডকুঠির এইটুকু ছাড়া অন্য কোনো চিহ্ন আর অখণ্ড অবস্থায় মাটির উপর দাঁড়াইয়া নাই। নিকটে গেলে অনেক কালের কালো পাথরের ফলকে এখনো পড়া যায়, "Here lies Edwin Larmer, the only son of John and Mrs. Larmer, born May 13, 1853, died April 27, 1860." অন্য অন্য গাছপালার মধ্যে একটি বন্য সোঁদাল গাছ তাহার উপরে শাখাপত্রে ছায়া বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে। চৈত্র বৈশাখ মাসে আড়াই বাঁকির মোহনা হইতে প্রবহমান জোর হাওয়ায় তাহার পীত পুষ্পস্তবক সারা দিন রাত ধরিয়া বিস্তৃত বিদেশী শিশুর ভগ্ন সমাধির উপর রাশি রাশি পুষ্প ছড়াইয়া দেয়। সকলে ভুলিয়া গেলেও বনের গাছপালা শিশুটিকে এখনো ভুলে নাই। বালক অবাক হইয়া চারদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ৬ বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে। এতদিন ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড়জোর রানু দিদির বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল এক এক দিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুঠির ভাঙা জালঘরটার দিকে চাহিয়া দেখিত, আঙুল দিয়া দেখাইয়া বলিত, "মা, ওদিকে কি সেই কুঠি?" সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরো পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। ওই মাঠের পর ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য। শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়। ওধারে আর মানুষের বাস নাই। জগতের শেষ সীমাটাই এই। ইহার পর হইতে অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে এসে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, "হা হা, হাত দিও না, আলকুশি আলকুশি, কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরুচ্ছি না বলে দিলাম। এক্ষুনি হাত চুলকোলে ফোসকা হবে। পথের মাঝখানে দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না।" হাত চুলকুবে? কেন বাবা? হাত চুলকুবে? বিষ বিষ, আলকুশিতে কি হাত দেয় বাবা? শুঁয়ো ফুটে রি রি করে জ্বলবে এক্ষুনি। তখন তুমি চিৎকার শুরু করবে। গ্রামের মধ্যে দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দোর দিয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া খিড়কির দোর খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল, "এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ, না একটা দোলাই গায়ে না কিছু?" হরিহর বলিল, "আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামলে রাখতে পারি নে। আলকুশির ফল ধরে টানতে যায়।" পরে ছেলের দিকে চাহিয়া বলিল, "কুঠির মাঠ দেখব, কুঠির মাঠ দেখব, কেমন হলো তো কুঠির মাঠ দেখা?" সকালবেলা ৮টা কি ৯টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুড় করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, ৪ পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, গোটা কতক কড়ি, এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে তুলিয়া লইয়াছিল। ও পাছে কেহ টের পায়, এই ভয় সর্বদা লুকাইয়া রাখে। একটা ২ পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল, দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খানকতক খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হয় সেগুলো সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পিঁজরা পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুঁড়িয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা।
এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু, ও অপু! সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর টুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, হুম। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কোটায় তলায় পড়েছিল, আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভাঁড় ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই যা না শিগগির করে, মার আসতে এখনো ঢের দেরি, কার কাছতে গিয়েছে, শিগগির যা। অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল তেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। তুই এতগুলা খাবি দিদি? অতগুলা বুঝি হলো? এই তো ভারী বেশি যা। আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাই নে। তবে থাকবে যাক, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়াছেন। তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজেই পাশের এই ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল মেরামত হয় নাই। সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন বিচুটির ও কালোমেঘ গাছের বন গজাইয়াছে। ঘরের দোর জানালার কপাটে সব ভাঙা। নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে। খিড়কি দোর জনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়। ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডাকচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাঁদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কট গাছে ভেঙে দুখানা কড়া নেই, কেবল পাড়ায় পাড়ায় টোকলা সেধে বেড়াচ্ছে। সে বাদর কোথায়? অপু আসিয়া বলিল,
মা, খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাঁপ জিরুতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ভাই ফরমাস। ও দুগ্গা, দেখ তো বাছুরটা হাঁক পারছে কেন। খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলিল, চিবানো যায় না, আম খেয়ে দাঁত টকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধ পথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো। স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা। ডেকে ডেকে সারা হলো। কমলে বাছুর, ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে অপুও দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাঁদর। পরে মুখ ভ্যাংচাইয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে, আবার কোনোদিন আম দেব, খেয়েও ছাই দেব। এই ওবেলায় পাটনছিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জারাবো, এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড় দেব তোমায়, খেয়েও এখন, হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে। সর্বজয়া বলিল, অপু তো ঘুমোচ্ছে। দুর্গা বুঝি? সে সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার খিদে পেলেই আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে। এই চৈত্রের মাসের রোদ্দুরে ফের দেখো না এ জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে, বলে বোঝাবো কত? কথা শোনে না কানে নেয়। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘরায় তাগাদাদের জন্য গেছিলাম, বুঝলে? একজন লোক খুব মাতব্বর, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবধ করে বললে, দাদা ঠাকুর আমায় চিনতে পাচ্ছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। বললে, আপনার কর্তা থাকতে তখন তখন পূজা আচার্যায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেব, ভাবছি তা আপনি যদি আজ্ঞে করেন। তবে ভরসা করে বলি, আপনি কেন মন্তরটা দেন না? তা আমি আর তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিনে বুঝলে। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল, বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল। বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি? দাও না ওদের মন্তর, কি জাত? হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সদ্গোপ। তোমার তো আবার গপ্প করে বেড়ানোর স্বভাব। আমি আবার কাকে বলিতে যাব? তা হোক গে সদ্গোপ, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছে, ওই রায়ের বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়, আর এদিকে রাজ্যের দেনা। কাল ঘাটের পথে সেজ ঠাকুরনি বললে, বৌমা, আমি বন্ধক ছাড়া টাকা ধার দিইনে, তবে তুমি অনেক করে বললে দেখে দিলাম। আজ 5-5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধা বৈষ্ণবের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই, বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই। আর একটা কথা ওরা বলছিল, বুঝলে? বলছিল, গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই
গায়ে একঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি। পয়সার তো অভাব নেই। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা। ভদ্রলোকেরই হয়ে পড়েছে হাব হাত জোভা। আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হইবার উপক্রম হইল। এক্ষুনি! তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তখনই কি রাজি হতে আছে? ছোট লোক, ভাববে ঠাকুরের হাঁড়ি দেখছি শিকেই উঠেছে। হুম, ওতে খেলেও হয়ে যেতে হয়। তা নয়, দেখি একবার চুপি চুপি মজুমদার মশাইয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন উঠো বললেই কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেব না। দেখি পরামর্শ করে কি রকম দাঁড়ায়। এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারে আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ও ধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহিয়া বাটির রোয়াকে উঠিল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজেই সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খুঁটি কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানে বসিয়া পড়িয়া আঁচলের খুঁট হইতে খুলিয়া কতকগুলো শুকনো নড়া ফলের বীচি বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলো গুনিতে আরম্ভ করিল। ১, ২, ৩, ৪, ২৬টা হইল। পরে সে ২-৩টা করিয়া বিঁচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এগুলো দেব, আর এগুলো পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলো তেল চুপচুপ করছে, আজই গাছ থেকে পড়েছে। ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা এক্কেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতগুলো এনেছিলাম, আর এই কতগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিছি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলো বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক অনেক দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইল না। কোথায় যেন না কোথাকার দেশ। মার মুখে ওইসব দেশের রাজপুত্তরদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখা আনন্দের ভাবের সৃষ্টি করিত। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর, সে বুঝাইতে পারিত না, বলিতে পারিত না কাহাকেও। কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছিল। ঠিক সেই সময়ে মায়ের জন্যে তাহার মন কেমন করিয়া উঠিত। যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই। অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এরকম হইয়াছে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, ক্রমে ছোট্ট 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 হইয়া নীলদের তালগাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া
গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ছাড় ছাড়, দেখছিস সরকি হাতে, ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি, তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো, হ্যাঁ দুষ্টুমি করো না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত। দুর্গাকে তাহার মা বলিত, একটা পান সেজে দে তো দুর্গা। অপু বলিত, মা সেই ঘুঁটে কুড়ানোর গল্প। তাহার মা বলে, ঘুঁটে কুড়ানো কোন গল্প বলতো? ও সেই হরিহরের, সে তো অন্নদামঙ্গলে আছে, এতে তো নেই। পরে পান মুখে দিয়ে সুর করিয়া পড়িতে থাকিত। রাজা বলে, শুনো শুনো মুনির নন্দন, কহিব অপূর্ব কথা, না যায় বর্ণন। সোমদত্ত নামে রাজা, সিন্ধু দেশে ঘর, দেবু দ্বিজে হিংসা সদা। অপু অমনি মায়ের মুখের কাছে হাতখানি পাতিয়া বলিত, আমায় একটু পান। মা চিবানো পান নিজের মুখ হইতে ছেলের প্রসারিত হাতের উপর রাখিয়া বলিত, এহ, বড্ড তেতো, এই খয়েরগুলোর দোষ, রোজ হাটে বারণ করি, ও খয়ের যেন আনে না, তবুও। জানালার বাহিরে বাঁশ বনের দুপুরে রৌদ্র মাখানো শেওড়া ঘেঁটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতে বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার। ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়াছে, দুই হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন। সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুঁড়িয়া মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশুর হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাগ মানিত না। চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ, তাহা তাহার মনোরাজ্যের নব অনুভূতির সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল। জীবন পথে যেদিক মানুষের চোখের জলে, দীনতায়, মৃত্যুতে, আশাহত, ব্যর্থতায়, বেদনায় করুণ পুরনো বইখানার ছেঁড়া পাতার ভরপুর গন্ধে, মায়ের মুখের মিষ্টি সুরে, রৌদ্রভরা দুপুরের মায়া আঙুলি নির্দেশ, তাহার শিশুদৃষ্টি অস্পৃষ্টভাবে সে পথের সন্ধান পাইত। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার দিকে একদিন চাহিয়া দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখী রোদে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট, নয়তো বৈকালে রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে। সকালের চেয়ে এই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে তাকাইয়াই তাহার মন কেমন করিত। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছের ওপারে আকাশের তলে অনেক দূরে কোথাও এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে, রোজই তোলে, মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। বিজয়ী বীর অর্জুন নহে, যে রাজ্য পাইল, মান পাইল, রথের উপর হইতে বাণ ছুড়িয়া বিপন্ন শত্রুকে নাশ করিল। বিজয়ী কর্ণ যে মানুষের চিরকালের চোখের জলে জাগিয়া রহিল, মানুষের বেদনায় অনুভূতিতে সহচর হইয়া বিরাজ করিল সে। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশ বাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে, তারপর দ্রোণ তো একবার 10 বাণ ছুড়লেন, অর্জুন করলেন কি, একেবারে 200টা বাণ দিলেন মেরে। তারপর উহ, সে কি যুদ্ধ! বাণের চোটে চারদিক অন্ধকার হয়ে গেল। এখানে সে মনে মনে যতগুলো বাণ হইলে তাহার আশা মিটে তাহার কল্পনা করে।
যদিও তাহার কল্পনার ধারা মার মুখে কাশিদাসে মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শোনা আছে তাহা অতিক্রম করে না। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল তলোয়ার নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ, দুর্যোধন এলেন, ভীম এলেন, বাণে বাণে আকাশ অন্ধকার করে ফেলেছে, আর কিছু দেখা গেল না। মহাভারতের রথিগণ মাত্র অষ্টাদশ দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন, কিন্তু রক্ত মাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি? গ্রীষ্মকালের দিনটা বৈশাখের মাঝামাঝি। নীলমণি রায় ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছিলেন। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে। গান্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্যদলে হাহাকার উঠিয়াছে। এমন সময় শেওড়া বনের ওদিক হইতে হঠাৎ কি কৌতূহলের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকিয়া উঠিয়া আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। অপু চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগল, আপন মনে কি বকছিস বিড়বিড় করে, আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল কোথাকার, একটা পাগল, কি বকছিলি রে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা, বকছিলাম বুঝি, আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূরে গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস কত নোনা পেকেছে, এখন কি করে পারা যায় বল দেখি? অপু বলিল, অনেক রে দিদি, একটা কঞ্চি দিয়ে পারা যায় না? দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকুশিটা নিয়ে আয় দেখি, আকুশি দিয়ে টান দিলে পড়ে যাবে দেখিস এখন। অপু বলিল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। অপু আকুশি আনিলে দুজন মিলিয়া বহু চেষ্টা করিয়াও ৪-৫টার বেশি ফল পাড়িতে পারিল না। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকশি দিয়াও নাগাল পাইল না। পরে সে বলিল, চল আজ এগুলোই নিয়ে যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে। দে নোনাগুলো আমার কাছে, তুই আকশিটা নে, নোলক পড়বি? একটা নিচু ছোপের মাথায় ওড়কলমি লতায় সাদা সাদা ফুলের কুড়ি। দুর্গা হাতের ফলগুলো নামাইয়া নিকটে ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল। বলিল, এদিকে সরে আয়, নোলক পরিয়ে দিই। তাহার দিদি ওড়কলমির ফুলে নোলক পড়তে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায়ই খুঁজিয়া আনিয়া নিজে পরে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পরা পছন্দ করে না। তাহার ইচ্ছে হইল বলে, নোলক তাহার দরকার নাই। তবে দিদির ভয় সে কিছুই বলিল না। দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই, কারণ দিদি বনজঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়, এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসাবে উহাদের খাইতে নিষেধ আছে। কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। একটা কুঁড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুঁড়িটি আঁটিয়া দিল। পরে নিজেও একটা পুড়িল। তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে? বাহ, বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি, চল না, খুলে ফেলিস নে যেন, বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলো রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল। সর্বজয়া রাঁধিতেছিল, দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক আছে, কাল গিয়ে তুমি পারবে মা, এমন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, দেখো মা। অপু নোলক পড়িয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, ও আবার কে রে? কে চিনতে তো পারছি নে।
অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুঁড়ি খুলিয়া ফেলিল। বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল, বাদর খেলাতে এসেছে ঠিক, শিগগির আয়। আগে আগে দুর্গাও তার পিছনে পিছনে অপু ছুটিয়া বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া বাঁদর নয়, ওপারে চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। ওপাড়ায় তাহার দোকান, তাছাড়া সে আবার গুড়ের ও ধানের ব্যবসাও করে, কিন্তু পুঁজি কম হওয়ায় কিছুতেই সুবিধা করতে পারে না। অল্প দিনেই ফেল মারিয়া বসে। তখন হয়তো মাথায় করিয়া হাটে হাটে আলু পটল, কখনো পান বিক্রয় করিয়া বেড়ায়। শেষে তাতেও যখন সুবিধা হয় না, তখন হয়তো সে ঝুলি ঘাড়ে করিয়া জাত ব্যবসা আরম্ভ করে। পরে হঠাৎ একদিন দেখা যায় যে আবার পাথুরে চুন মাথায় করিয়া বিক্রয় করিয়া বেড়াইতেছে। লোকে বলে একমাত্র মাছ ছাড়া এমন কোনো জিনিস নাই যাহা তাহাকে বিক্রয় করিতে দেখা যায় নাই। কাল দশহরা, লোকে আজ হইতে মুরগির সন্দেশ কিনিয়া রাখিবে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়ি ঢুকিল না, কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না। তবুও দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল, দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার চাঙারি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা আছে। এ গ্রামে অন্নদা রায়ের নিচেই জমি জমা ও সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে। ভুবন মুখুজ্জির স্ত্রী বহুদিন মারা গেছে। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী সংসারে কর্ত্রী। সেজ বউয়ের বয়স ৪০-এর উপর হইবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুরকি সন্দেশ বাতাসা দশহরা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জির ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেইখানেই দাঁড়াইয়াছিল। তাহাদের জন্য খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন, যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এঁটো করে বসবে। চিনিবাস চাঙারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়িতে চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি গে টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতেই সেজ বউ মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন, দেখতে পারি না বাপু, ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খাগে না। তা না, লোকের দৌড় দৌড়, যেমন মা তেমনি ছা। ইহাদের বাটির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস রথের সময় 4টে পয়সা নেব, তুই দুটো আমি দুটো, তুই আর আমি মুরগি কিনে খাবো। খানিকটা পরে ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল, রথের আর কতদিন আছে রে দিদি? কয়েক মাস কাটিয়া গিয়াছে। সর্বজয়া ভুবন মুখুজ্জের বাড়ির কুয়া হইতে জল তুলিয়া আনিল। পিছনে পিছনে অপু মায়ের আঁচল মুঠা পাকাইয়া ধরিয়া ও বাড়ি হইতে আসিল। সর্বজয়া ঘড়া নামাইয়া রাখিয়া বলিল, তা তুই পেছনে পেছনে অমন করে ঘুরতে লাগলি কেন বল দেখি? ঘরকন্নার কাজকর্ম সারবো, তবে তো ঘাটে যাব। কাজ করতে দিবি না, না? অপু বলিল, তা হোক, কাজ তুমি ওবেলা করো না মা, তুমি যাও ঘাটে। পরে মায়ের সহানুভূতির আকর্ষণের আশায় অতীব করুণ স্বরে কহিল, আচ্ছা আমার খিদে কি পায় না, আর 4 দিন যে খাইনি। খাওনি তো করবো কি? রোদ্দুরে বেরিয়ে বেরিয়ে জ্বর বাঁধিয়ে বসবে বললে কথা কানে নাও নাকি তোমরা? সৃষ্টির কাজ করব, তবে তো ঘাটে যাব, বসে তো নেই। যা ওরকম দুষ্টুমি করিস নে, তোমাদের ফরমাস মতো কাজ করবার সাধ্যি আমার নেই। যা। অপু মায়ের আঁচল আরো জোর করিয়া মুঠা পাকাইয়া ধরিয়া বলিল, কখনো তোমায় কাজ করতে দেব না, রোজই তো কাজ করো, একদিন বুঝি বাদ যাবে না? এক্ষুনি ঘাটে যাও, না আমি শুনবো না, করো দেখি কেমন কাজ করবে। সর্বজয়া পুত্রের দিকে চাহিয়া বলিল, ওরকম দুষ্টুমি করো না, ছি, এ হয়ে গেল বলে, আর একটুখানি সবুর করো, ঘাটে যাব, ছুটে এসে তোমায় ভাত চড়িয়ে দেব। দুষ্টুমি করে কি? ছাড়ো আঁচল, কখানা পলতার বড়া ভাজা খাবি বল দেখি?
ঘণ্টাখানেক পর অপু মহা উৎসাহের সহিত খাইতে বসিল। গ্লাস তুলিয়া সে ঢক ঢক করিয়া অর্ধেকখানি খালি করিয়া ফেলিয়া পরে আরো দু এক গ্লাস খাইয়া কিছু ভাত পাতের নিচে ছড়াইয়া বাকি জলটুকু শেষ করিয়া হাত তুলিয়া বসিল। কই খাচ্ছিস কই? এতক্ষণ তো ভাত ভাত করে হাঁপাচ্ছিলি। পলতার বড়া পলতার বড়া, ওই তো সবই ফেলে রাখলি, খেলি কি তবে? সর্বজয়া এক বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হা কর, তোমার কপালখানার মন্ডা না মেঠাই না, দুটো ভাত আর ভাত, তা ছেলে দশা দেখলে হয়ে আসে। রোজ ভাত খেতে বসে মুখ কাঁচুমাচু, বাঁচবে কি খেয়ে? বাঁচতে কি এসেছো? আমায় জ্বালাতে এসেছো বই তো নয়। ওরকম মুখ ঘুরিও না, ছি, হা করো লক্ষ্মী। দেখি এই দলাটা হলেই হয়ে গেল, আবার ওবেলা টুনুদের বাড়িতে মনসার ভাসান হবে। তুই জানিস না বুঝি? শিগগির শিগগির খেয়ে নিয়ে চল, আমরা সব। দুর্গা বাড়ি ঢুকল। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে। এক পা ধুলা, কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙ্গুল উঁচু হইয়া আছে। সে সব সময় আপন মনে ঘুরিতেছে। পাড়ায় সমবয়সী ছেলেমেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইঁচি পাকিল, কাদের বাগানে কোন গাছটা আমের গুটি বাঁধিয়াছে, কোন বাঁশতলায় শেয়াকুল খাইতে মিষ্ট, এসব তাহার নখদর্পণে। পথে চলিতে চলিতে সে সর্বদা পথের দুপাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে চলিয়াছে। কোথাও কাঁচ পোকা বসিয়া আছে কিনা, যদি কোথাও কণ্টিকারি গাছের পাকা ফল দেখিতে পাইল তৎক্ষণাৎ খেলাঘরের বেগুন করিবার জন্য তাহা তুলিতে বসিয়া যাইবে। হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকমের খাপড়া লইয়া ছুঁড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে গঙ্গা যমুনা খেলায় কোনখানায় ভালো তাক হয়। পরীক্ষায় যেখানা ভালো বলিয়া প্রমাণিত হইবে সেখানা সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে। সর্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম লইয়া মহাব্যস্ত। সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে? এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো। তারপর আবার কোন দিকে বেরুতে হবে বেরো। বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখো গে যাও, সেজুতি করছে, শিব পুজো করছে, আর অত বড় ধাড়ি মেয়ে দিনরাত কেবল টোটো, সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই বেলা দুপুর ঘুরে গিয়েছে, এখন এলো মেয়ে। ঠিক যেন দুলে কি বাগদিদের কেউ, বিয়েও হবে ওই দুলে। বাগদিদের বাড়িতে আঁচলে ওগুলো কি ধন দৌলত বাঁধা, খোল। দুর্গা ভয়ে ভয়ে আঁচলের খুঁট খুলিতে খুলিতে কহিল, ওই রায় কাকাদের বাড়ির সামনে কালকাসুন্দের গাছে। পরে ঢোক গিলিয়া কহিল, এই অনেক বেনে বউ তাই। বেনে বউয়ের কথায় হৃদয়ে গলে না এমন পাষাণ জীবও জগতে অনেক আছে। সর্বজয়া তেলে বেগুনে জ্বলিয়া কহিল, তোর বেনে বউয়ের না নিকুচি করেছে, যত ছাই আর ভস্য রাত দিন বেঁধে নিয়ে ঘুরছে। আজ টান মেরে তোমার পুতুলের বাক্স ওই বাঁশতলার ডোবায় যদি না ফেলি তবে। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এই ব্যাপার ঘটিল। আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরন, পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু, তাহাদের পিছনে আর 4-5টি ছেলেমেয়ে সম্মুখ দরজা দিয়ে বাড়ি ঢুকিল। সেজ ঠাকুরন কোনো দিকে না চাহিয়া বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হন হন করিয়া ভেতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন, কই নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স দেখি। ও বাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল, এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর একছোড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা, সেদিন যে সেই খেলতে দিয়েছিলে, সেদিন চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল, বা ইহাদের গতিবিধি এবাড়ির সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হইল না। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল, কি কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরের ধাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার। তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে পুঁতির মালা চুরি করে নিয়ে এসেছে।
মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান। তারপর সতু গিয়ে বলল যে, তোর পুতির মালা দুগ্গাদির বক্সের মধ্যে দেখে এলাম, দেখো একবার কাণ্ড। তোমার ও মেয়ে কম নাকি? চোর চোরের বেহদ্দ চোর। আর এই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ দুই চুরির অতর্কিততায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছি সেই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কথার উত্তর দিতে না দিতেই সেজ বউ বলল, না আনলে কি আর মিথ্যে করে বলছি নাকি? বলি এই আম কটা দেখো না, সোনামুখীর আম চেনো নাকি? এও কি মিথ্যা কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজ খুড়ি, আপনার মিথ্যে কথা তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞাসা করছি। সেজ ঠাকুরন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিল, জিজ্ঞেস করো যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরি বিদ্যে ধরেছে, তখন এরপর যা হবে সে টেরই পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে, বাগানের আমগুলো লক্ষ্মী ছাড়া ছুরির জ্বালায় যদি চোখে দেখবার জো আছে। টুনু, মালা নিয়েছিস তো? সর্বজয়া কি জানি কেমন একটু রাগ হইল। ঝগড়াতে সে কিছু পিছু হটবার পাত্র নয়। বলিল, পুতির মালার কথা জানি নে সেজখুড়ি, কিন্তু আমের গুটিগুলো, সেগুলো পেরেছে কি তলা থেকে কুড়িয়ে এনেছে তার গায়ে তো লেখা নেই। আর ছেলে মানুষ যদি ধরে এনেই থাকে। সেজ ঠাকুরন অগ্নিমূর্তি হইয়া বলিল, বলি কথাগুলো তো বেশ কেটে কেটে বলছো। বলে আমের গুটিতে নাম লেখা না হয় নেই। তোমার কোন বাগান থেকে এগুলো এসেছে তা বলতে পারো? বলি টাকাগুলো তো নাম লেখা ছিল না, তা তো হাতে পেতে নিতে পেরেছিলে। আজ 1 বৎসরের উপর হয়ে গেল। আজ দেবো কাল দেবো, আসবো এখন ওবেলা টাকা দিয়ে দিও। ও আমি আর রাখতে পারবো না। টাকার জোগাড় করে রেখো বলে দিচ্ছি। দলবল সহ সেজ ঠাকুরন দরজার বাহির হইয়া গেল। সর্বজয়া শুনিতে পাইল পথে কাহার কথার উত্তরে তিনি বেশ উচ্চ কণ্ঠেই বলিতেছিলেন, ওই এবারে চুরিটা টুনুর বাক্স থেকে এই পুঁতির মালাটা চুরি করে নিয়ে গিয়েছে। করেছে কি নিজের বাক্সে লুকিয়ে রেখেছে। আর দেখো না, এই আমগুলো পাশেই বাগান, যা ইচ্ছে পারলেই হলো। তাই বলতে গেলাম। তা আমার আবার কেটে কেটে বলছে। এখানে সেজ বউ সর্বজয়ার কথা বলিবার ভঙ্গি নকল করিলেন। তা এনেছে ছেলে মানুষ, ওরকম এনেই তাহাকে। ওতে কি তোমার নাম লেখা আছে নাকি? মাই কিরকম কম চোর নাকি? মেয়ের শিক্ষা কি আর অমনি হয়েছে? বাড়ি শুদ্ধ সব চোর। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতেই দুরদার করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল, আপদ বালাই একটা কোত্থেকে এসে জুটেছে, মরলে আপদ চুকে যায়, মরেও তো না বাঁচি, হাড় জুড়ায়। বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা, এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা দু এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুঁতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না। পুঁতির মালাটা সে ইহার আগে কোনো দিন দেখে নাই। কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয়, তাহা সে নিজে জানে, কারণ কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখীর তলায় আম কটা পড়িয়াছিল। দিদি কুড়াইয়া লইল। সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে, ও অপু, এবার তো এই আমের গুটিগুলো জারাবো, কেমন তো? কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল, তাহার উপর আবার দিদির এরূপভাবে মারও খাইল। দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মার উপর অত্যন্ত রাগ হইল। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের একগোছা খাড়া হইয়া বাতাসে উড়ে, তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয়। কেন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই। সে যেন একা কোথাও হইতে আসিয়াছে। উহার সাথী কেহ এখানে নাই। কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সকল দুঃখ ঘুচাইয়া দিবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে। তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। খাওয়ার পরে অপুর
মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, ন্যাড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিল, দিদি কোথাও নাই। রাজকৃষ্ট পালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিল, তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা, আমার দিদিকে দেখেছ? সে আজ ভাত খায়নি, কিছু খায়নি, মা তাকে আজ বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে, দেখেছ জেঠিমা? বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে। সেদিকে গিয়ে সমস্ত খুঁজিয়া দেখি। সে খিড়কি দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই। তাহার মা বোধহয় ঘাটে অন্য কোথাও গিয়াছে। বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে। সম্মুখের দরজা কাছে যে বাঁশঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার একগাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই লেজ ঝোলা হলদে পাখিটা বসিয়া আছে। রোজই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া ওই বাঁশঝাড়ের ওই কঞ্চিখানার উপর বসে। রোজ রোজ রোজ। আরো কত কি পাখি চারদিকের বনে কিচকিচ করিতেছে। নীলমণি রায়দের পোড়া ভিটা গাছপালায় ঘন ছায়ে ভরিয়া গিয়াছে। অপু রোয়াকে দাঁড়াইয়া দূরে সেই অশ্বত্থ গাছটার মাথার দিকটায় চাহিয়া দেখিল, একটু একটু রাঙা রোদ গাছের মাথায় এখনো মাখানো। মগডালে একটা কি সাদা মতো দুলিতেছে, হয় বক, নয় কাহারও ঘুড়ি ছিঁড়িয়া আটকাইয়া ঝুলিতেছে। সমস্ত আকাশ জুড়িয়া যেন ছায়া আর অন্ধকার নামিয়া আসিতেছে। চারিদিক নির্জন, কেহ কোন দিকে নাই। নীলমণি রায়ের পোড়া ভিটায় কচু ঝাড়ের কালো ঘন সবুজ নতুন পাতা চকচক করিতেছে। তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল। কতক্ষণ হইল সেই গিয়াছে, বাড়ি আসে নাই, কোথায় গেল দিদি? ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটোছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল। ভাই, অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আয় রে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি খেলবো না রানুদি, দিদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল, দুর্গা? না, তাকে তো দেখিনি। বকুলতলায় নেই তো? বকুলতলার কথা তাহার মনেই হয় নাই। সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে, বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। তলাটা অন্ধকার, কেহ কোথাও নাই। যদি কোনো দিকে গাছপালার আড়ালে থাকে, সে ডাক দিল, দিদি, ও দিদি। অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা ঝটপট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল, বকুলতলা হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে। এখন ডাঁশা খেজুরের সময়। সেখানে তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে, কিন্তু অন্ধকার হইয়া গেছে। ডোবাটার দুধারে বাঁশবন, সেখানে যাইয়া দেখিতে তাহার সাহস হইল না। বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দু একবার চিৎকার করিয়া ডাকিল, ভাট শেওড়ার বনে, কিন্তু জন্তু তাহার গলার সাড়া পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পালাইল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকিয়া দাঁড়াইল। সামনে সেই গাব গাছটা। এক সন্ধ্যার পরে গাব গাছের তলার পথ দিয়ে যাওয়া সর্বনাশ। গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেন যে তাহার এই গাছটার নিচে দিয়ে যাইতে ভয় করে, তাহা সে জানে না। কোনো কারণ নাই, এমনিই ভয় করে। এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অত্যন্ত বেশি করে। এত দেরি পর্যন্ত সে কোনো দিন বাড়ির বাহিরে থাকে নাই। আজ তাহার সে খেয়াল হইল না। মন ব্যস্ত অন্যমনস্ক না থাকিলে সে কখনো এই পথে আসিত না। অপু খানিকক্ষণ অন্ধকার গাবতলাটার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। তাহাদের বাড়ি যাইবার আর একটা পথ আছে। একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলার এ অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। পটলির ঠাকুমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন। উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয় পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা, বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুমা বললেন, দুর্গা এই তো বাড়ি গেল,
এই কতক্ষণ যাচ্ছে, ছুটে যা দেখি, বোধহয় এখনো বাড়ি গিয়ে পৌঁছয়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। পিছন হইতে পটলের বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি। ঠেকশালের পেছনে নিমতলায় দুর্গাকে বলিস। তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়ে দৌড়াইয়া বাহির হইতেছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিতেছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল। মা দরজা হইতে ধাবমান মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়। বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিম তলায় দিয়ে আসি। ছাতিম তলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। তাহার মা সবেমাত্র ভেতরে বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়িতে ঢুকতেই তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছ? তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইল? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপ উস্কাইয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পড়ে মোটে তৃতীয় ভাগ, কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরাজি কি বই, কবিরাজি ওষুধের তালিকা, একখানা পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালী, একখানা ১৩০৩ সালের পুরাতন পাঁজি প্রভৃতি আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলো জোগাড় করিয়াছে, এবং এগুলো না পড়িতে পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে। খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাশুরায় পাঁচালি খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো, খেয়ে নাও দেখি। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল। অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইত। একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইল। সর্বজয়া বলিল, ও কি, নাও সবটুকু খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেললে আবার বাঁচবে কি খেয়ে? অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুদ্ধ হাতটা কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে কাঁদিয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হলো রে? কি হয়েছে? জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য বড্ড মন কেমন করছে। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিলেন, কেঁদো না, অমন করে কেঁদো না। ওই পটলিদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে। কোথায় যাবে অন্ধকারে? কম দুষ্ট মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরুলো, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না। না খাওয়া না দাওয়া। কোথায় ওপারের পালিতেদের বাগানে বসেছিল, সেখানে বসে কাঁচা আম জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি। কেঁদো না অমন করে, আবার জ্বর আসবে। ছি। পরে সে আঁচল দিয়ে ছেলের চোখের জল মুছিয়ে দিয়ে বাকি দুধটুকু খাইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হাঁ করো দেখি, লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন এখন। একেবারে পাগল, কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে। আর এক চুমুক, হ্যাঁ। রাত অনেক হইয়াছে। উত্তরের ঘরের তক্তপোষে অপু ও দুর্গা শুইয়া আছে। অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনো রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহার সঙ্গে কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে।
অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা? তোর চুল ছিঁড়ে দিয়েছে? দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার উপর রাগ করেছিস দিদি? আমি তো কিছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি। তবে সতু কি করে টের পেল যে পুঁতির মালা আমার বাক্সে আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় উঠিয়া বসিল। না, সত্যি আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি। আমি জানি না যে তোর বাক্সে আছে। কাল সতু বিকেলবেলা এসেছিল। ওর সেই বড় রাঙা ভাটাটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি আমার দিদির বাক্সে হাত দিও না। দিদি আমাকে বকে। সেই সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে রে দিদি। কোথায় মেরেছে মা? দুর্গা বলল, আমার কানের পাশে মা একটা বাড়ি যা মেরেছে, রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে। এইখানে, এই দেখ হাত দিয়ে, এই এইখানে। তাই তো রে, কেটে গিয়েছে যে। একটু পিদিমের তেল লাগিয়ে দিব দিদি? থাকগে, কাল পালিতদের বাগানে বিকেল বেলা যাব বুঝলি। কামরাঙ্গা যা পেকেছে, এই এত বড় বড়, কাউকে যেন বলিস নে। তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি, মিষ্টি যেন গুড়।